জনাব সর্দার ফরিদ আহমদ, একই প্রসঙ্গে আপনার কাছেও জানতে চাই যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকার জাতি যখন আসলে নতুন করে বাংলাদেশ পেল, তখন জন আকাঙ্ক্ষাটা কতটা যৌক্তিক যে আসলে রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? মানুষের আকাঙ্ক্ষার তো শেষ নেই, আকাঙ্ক্ষা থাকতেই পারে। শুরুর দিকে যেরকমভাবে আকাঙ্ক্ষার মাত্রাটা একেবারে উঁচুতে উঠে গিয়েছিল, এখন একটু কমেছে। মানুষ বুঝতে পারছে যে রাতারাতি সব সমস্যার সমাধান হয় না। আরেকটি বিষয়, এত বেশি সমস্যা রাতারাতি সম্ভব নয়। এখন প্রশ্ন হলো যে কি কারণে এই স্বৈরাচার সরকার থাকতে পেরেছে? অনেকগুলি কারণ তো রয়েছে নিশ্চয়ই। সেই কারণগুলি সংস্কারের হাত দেওয়াটাই আসলে রাষ্ট্র সংস্কারের কাজ। যেমন ধরুন, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যদি এরকম একটা বিধান থাকতো তাহলে এরকম স্বৈরাচারের জন্ম হওয়াটা কঠিন ছিল। এরকম আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন যারা কমিশনার হন তারা কিভাবে নির্বাচিত হবেন, কমিশনার হবেন, সেই পদ্ধতিতে গলদ রয়েছে। মানে এক ব্যক্তি ইচ্ছা করলে 5 জন কমিশনার বানিয়ে দিতে পারেন, সেখানে একটা গলদ রয়েছে। এরকম অসংখ্য গলদের কথা উদাহরণ দেওয়া যাবে আপনার কাছে। এখন এই সংস্কারগুলো না করে যদি একটা নির্বাচন দিয়ে দেওয়া যায়, আবার একটি দল আসলো, কোনো কিছু সমাধান হলো না। আসলে ব্যাপারটা এমনও কথা উঠছে যে টোটাল সংবিধানটাকে চেঞ্জ করা উচিত। সংবিধানের এক ধারার সাথে আরেক ধারার কোনো মিল নেই, এরকম হতেই পারে না। আপনার জুডিশিয়ারিতে কি হবে, এরা স্বাধীন থাকবে না কিভাবে থাকবে, অনেক বৈপরীত্য জন্ম নিয়েছে। আসলে হয়েছে কি, সংবিধানটা এত বেশি কাঁটা ছেঁড়া করা হয়েছে দীর্ঘদিন ধরে, দেখা গেলো আরেকটার সাথে আরেকটা ক্ল্যাশ করছে, সেটাও মাথায় রাখা হয়নি। মূল উদ্দেশ্য কী ছিল এই কাঁটা ছেঁড়ার? মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় থেকে যাওয়া, কিভাবে, যেভাবে সম্ভব সেভাবেই। এখন আমরা যারা সংস্কারের কথা বলতেছি, বাহ্যিকভাবে কিছু জিনিস আসতেছে। মোস্তফা যেটা বলেছেন যে সাধারণ জনগণের জিনিসপত্রের দাম কমে যাক, এটা কিন্তু সংস্কার নয়, এটার পদক্ষেপ। কিন্তু মানুষের চাওয়াটা রাতারাতি কমে যাক, তাই না? শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যা রয়েছে, আমাদের শিক্ষা নীতি নিয়ে তো সমস্যা রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, আসলে গত 15 বছরের শিক্ষানীতিতে একটি কাজই করা হয়েছে যে শিক্ষা বলতে যাতে বাংলাদেশে কিছু না থাকে। বারবার কারিকুলাম চেঞ্জ বা বারবার পরীক্ষার ধরন চেঞ্জ, উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো শিক্ষা ব্যবস্থা থাকবে না। গণঅভ্যুত্থানের পরপরই দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসলে পদত্যাগের হিড়িক লেগেছে, সবই দলীয় নিয়োগ ছিল, সেটাই কি প্রমাণিত? মজার ব্যাপার হলো, একজন খুব কৌতুক করে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ বা শীর্ষস্থানীয় অনেক ব্যক্তি নির্লোভ হয়ে গেছে, কোনো লোভ নেই পদের প্রতি, মানে হিড়িক পড়েছে পদত্যাগের। এর মানেটা হলো কি, তারা নিজেরাও জানে সে ওই জায়গায় বসেছে তার যোগ্যতার মাধ্যমে না, কিংবা তার নিয়ম নীতির মাধ্যমে সে বসেনি, সে অনিয়ম এবং অযোগ্যভাবে বসেছে দলীয় পরিচয়ের মাধ্যমে। এই দলীয় পরিচয়ের মাধ্যমে যদি সব জায়গায় লোক বসিয়ে দেন তাহলে কি হবে? একই অবস্থা হবে। আমরা একটা খেয়াল করেছি, আপনি এই ফাঁকে একটা উদাহরণ দিয়ে রাখি। আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানের কথা উঠালেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছেন, উনি কিন্তু কোনো একটা শিক্ষকদের যে রাজনীতি রয়েছে, সাদা দল নীল দল, উনি কিন্তু সাদা দলের সদস্য, কিন্তু উনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না। উনি বিএনপি অথবা জামাতের কোনো মিটিং মিছিলে অথবা নানান আলোচনায় শরিক হন, দলীয় প্রোগ্রামে যান, এমন নয়, উনি একাডেমিশিয়ান। এখন প্রশ্ন হলো, এই ধরনের লুকিয়ে বাংলাদেশের মানুষ চায় যত সমালোচনা হোক না কেন, সে তার একটা রাজনীতি থাকবে, একটা আদর্শ থাকবে, এবং থাকতে হবে। আদর্শবিহীন ব্যক্তি তো হতেই পারে না, সেটা তো আরও মহা সমস্যা হয়ে দাঁড়াবে। এখন একজন আদর্শবান মানুষ সে তার দায়িত্বটা পালন করে, দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়। এই কারণে যে আপনি বলেন যে সংস্কার কী ধরনের হতে পারে, মানুষের আকাঙ্ক্ষার কথা বলেছেন, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু ধীরে ধীরে হতে হবে, একটার পর একটা। আর একটা সবচেয়ে বড় কথা কি জানেন, সেটা হলো 15 বছরের একটা জগদ্দল পাথর আপনি একদিন সরিয়ে দিবেন, এটা সম্ভব না। আর প্রতি পদে পদে প্রাধান্য কী ছিল, একটি লোক নিয়োগের প্রধান শর্ত কী ছিল, সে দলীয় কিনা, দলের প্রতি তার আনুগত্যের মাত্রা কেমন, সেই মাত্রা অনুযায়ী পদের উঁচু নিচু হতো। এই যে এটা তো আসলে টোটাল গত 15 বছরে একটি স্বৈরাচার কর্তৃত্ব পরায়ণ সরকার কি করেছে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এবং এর কোনো চরিত্র রাখে না। আপনি বলছিলেন আমি একটু বলে রাখি, সংসদের একটা চরিত্র থাকে, সেটা ছিল না। দামি নির্বাচনের মধ্যে এমপি হতো। আপনার পুলিশের একটা চরিত্র থাকে, সেখানে দলীয় ক্যাডার বাহিনী করেছিল, বলা হতো পুলিশ লীগ। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু পুলিশ কাজ করছে না, এখন পর্যন্ত পুলিশ তাদের যে নিয়মিত ডিউটি সেটা পালন করছে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, থানায় মামলা নিতে চায় না, অদ্ভুত ব্যাপার। প্রশাসনের সংস্কার হতে হবে, বিচার বিভাগের সংস্কার হতে হবে, সবচেয়ে যেটা সংস্কার দরকার সেটা হলো নির্বাচনী পদ্ধতি।
নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংসদ, বিচার বিভাগ, সব জায়গায় যদি সংস্কার করতেই হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সেই সক্ষমতা রয়েছে, বা সক্ষমতা থাকলেও মেয়াদ কতদিন হওয়া উচিত? আচ্ছা, এই প্রশ্নটা মেয়াদ কতদিন হওয়া উচিত, আসলে অনেক কথাই টেলিভিশনে বলা যায় না। আমরা জানি এই সরকারের মেয়াদ কতদিনের কারণে এসছে। ইউনূস সাহেবকে যখন তাকে দায়িত্ব নিতে বলা হলো তখন কিন্তু স্পষ্ট বলেছেন যে আমি যাব এবং বসবো, কোনো কিছু পরিবর্তন হবে না, এটা তো হতে পারে না। আমি তো ক্ষমতা লিপসু না যে আমি ক্ষমতার জন্য বসলাম, ক্ষমতা উপভোগ করলাম, তাই না। উনি এমনিতে অনেক সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবী তাকে চেনে, জানে, সম্মান করে। উনি বলছে যে আমার একটা সময় লাগবে, যে নতুন বাংলাদেশ গড়ার যে সময়টা, সেটা সময় লাগবে। এবং আমি যতদূর জানি যে বিরোধী দল যারা রয়েছেন তারাও সময়টা দিতে চান, কিন্তু রাজনীতি একটা কথা আছে না, এক ধরনের চাপে রাখা, যে আমরা আছি, তোমরা যা ইচ্ছে তাই করতে পারবে না, এরকম একটা চাপে রাখা দলদের, মানে সবাই দ্রুত ক্ষমতা আসতে চায়। আমি আমার বক্তব্যটা এখানে এইভাবে শেষ করতে চাই যে নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কার করা না হয় তাহলে বাকি সংস্কারের কোনো ভ্যালু থাকবে না। সঠিকভাবে নির্বাচিত মানুষ যদি আসে না, সেটি হলো আসলে আপনি গণতন্ত্রের অনেক দুষ্টুটি বের করতে পারেন, কিন্তু ফাইনালি এটাই ফাইনাল, এর চেয়ে বেস্ট শাসন ব্যবস্থা নেই।